নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম অন্য লোক। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প অন্য লোক। চোরা একটা অস্বস্তি নিয়ে ট্রেনে উঠেছিল সুমিতা। দিল্লি আসার সময় তারা ছিল মা আর মেয়ে, অতই বেশি টু টায়ারে উপরে নিচে শুতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ফেরার পথে সে একা, এবং আপার বার জুটেছে কপালে। 4-5 বছর আগে হলে সমস্যা ছিল না, সুমিতা তরতরিয়ে উঠে যেত। ইদানিং শরীর বেশ ভারীর দিকে, লোহার সিঁড়ি বেয়ে বাঁকে চড়বার কথা ভাবলেই গা শিরশির করে। তার উপরে রাতে 1-2 বার বাথরুমে যাওয়ার আছে। প্রত্যেকবার নামা ওঠা, কি ঝকমারি। কেন যে কটা পয়সা বেশি খরচ করে প্লেনে ফিরল না, এখন যে সে কি করে। সিটের তলায় ট্রলি সুটকেসখানা ঢুকিয়ে সুমিতা চোখ বুলালো কূপে। জানালায় এক মধ্যবয়সী বাঙালি, যাত্রী তালিকা অনুযায়ী যার নাম ডি মিত্র, বয়স 51, সামনে দক্ষিণী দম্পতি, নাকে হিরের নাকছাবি, সুলোকায় মহিলা। নিচের সিটে থাকবে এ তো বোঝাই যায়। ভরসা একমাত্র ডি মিত্র। কপালটুকে বলে ফেলবে। আর চোখে ভদ্রলোককে একবার নিরীক্ষণ করলে সুমিতা। গোলগাল মুখ, চোখে চশমা, মাথার সামনে চুলটা খানিক পাতলা হয়ে এসেছে, প্যান্টে গোঁজা শার্ট ছাপিয়ে মিয়াপাতি ভুঁড়ি দৃশ্যমান। তবু সব মিলিয়ে মোটামুটি বয়সোচিত সৌম্য দর্শন। এমন একটা লোকের কাছে আবেদন পেশ করা কি খুব ভুল হবে? মুখের উপর না বলে দিতে পারে, অবশ্য বলতেই পারে। চেহারায় সভ্যভব্য হলে যে বিবেচকও হবে এমনটা ধরে নেওয়ার কোনো কারণ আছে কি? আর বাঙালি হিসাবে সুমিতার যে বিশেষ সুবিধে মিলবে তারই বা নিশ্চয়তা কতটুকু? সেবারে বিশাখাপত্তনম যাওয়ার সময় কি হলো? অঞ্জনার সুমিতার টিকিট এক কূপে, মিমির কি করে যেন পাশের তাই। সামনে সুবেশ প্রৌঢ় বাঙালিটি একা যাচ্ছে দেখে তাকে জায়গাটা অদল বদল করতে বলেছিল অঞ্জনী। লোকটা তেতো হেসে অনুরোধ তো প্রত্যাখ্যান করলেই ওদের ওপর বিষ পড়া। রাত দুপুরে কোত্থেকে মদ গিলে এসে গোটা কূপ ভরিয়ে দিল গন্ধে। অঞ্জন মিমির বাড়িতে ঘুমোচ্ছিল। মেয়ে তাকে গিয়ে ডাকতে কিচ্ছা কেলেঙ্কারি দশা। গাঁক গাঁক চেল্লাচ্ছে অঞ্জন। লোকটাও নেশার ঘরে হল্লা জুড়েছে, আর জেগে উঠে বিনি পয়সার নাটক দেখছে গোটা কামরা। সুমিতা না ঠেকালে অঞ্জন বুঝি মেরেই ফেলতো লোকটাকে। তাই মিত্র মশাইও কি একই গোত্রের? মনে হয় না। দিব্যি ভালো মানুষের মতো একটা বই খুলে বসেছে। সুমিতা ঘাড় উঁচিয়ে দেখল বইটা। বাংলা কোনো গল্প উপন্যাস। এই বয়সের কোনো পুরুষকে দূরপাল্লার ট্রেনে বাংলা বই পড়তে কি আগে দেখেছে সুমিতা? অঞ্জন তো ঘরে বাইরে কোথাও বাংলা বই ছোঁয় না। খবরের কাগজ ছাড়া আজকাল আদৌ কিছু পড়ে কি? শুধুমাত্র নিজেদের ইনহাউস জার্নালটা যা উল্টে পাল্টে দেখে, তাও যদি নিজের কোনো সমাচার থাকে তবে। যাকগে, এত 7-5 ভেবে হবেটা কি?
সুমিতার জীবনে কোন যাত্রাটাই বা খুব সুখের হয়েছে? নয় আর একটা রাত দুর্ভোগ পোহালো। নিহাত 47 বছরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আর মর্জি মাফিক চলে না, তাই না দুশ্চিন্তা? ভাবনার মাঝেই মৃদু ঝাঁকুনি। রাজধানী এক্সপ্রেস নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে মিত্রমশাইয়েরও ধ্যানও ভঙ্গ হলো যেন। কবজি ঘড়িতে দৃষ্টি ফেলে আপন মনে বলল, ফাঁকা 12 মিনিট লেট। বাচনভঙ্গিতে বিরক্তি নেই, বরং যেন খানিকটা কৌতুক। সুমিতার মুখে আপনা আপনি কথা এসে গেল। রাজধানী আজকাল প্রায়ই লেট করছে। গত বুধবারই তো 1.5 ঘন্টা দেরিতে পৌঁছলো। মাত্র? আমি তো একবার দিল্লি রিচ করেছিলাম বিকেলে। দিনটা পুরো চৌপাট। অফিসের কাজের 12টা, ফালতু একদিন ওভারস্টে করতে হলো। হ্যাঁ, এই গাড়ি পাংচুয়ালিটি মেনটেন না করলে কাজের লোকেদের খুব অসুবিধে। সুযোগ পেয়ে সুমিতাও আলাপ জমাতে শুরু করেছে। দরকারি কথা পারবার আগে একটু মেপে নেওয়া আর কি। সামনের দক্ষিণী দম্পতিকে ঝলক দেখে নিয়ে বলল, আপনি বুঝি প্রায় দিল্লি আসেন? পেটের দায় বড় দায়, নইলে এই পচা শহরে পা রাখে কোন বুর্বক? কেন পচা কেন? তুত, যন্ত্রের মতো সবাই শুধু ছুটছে, লাইফ নেই। লোকজন ভাও নাফা ছাড়া কিছু বোঝে না। হাসে হাসে বলেছিল ভদ্রলোক। হঠাৎই ভুরুতে ভাঁজ। কয়েক পল স্থির হয়ে তাকিয়ে রইল সুমিতার মুখপানে। তারপর কেমন যেন বিস্ময়ের সুরে বলল, খুব চেনা চেনা লাগছে। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? সুমিতা থতমত। ঢোক গিলে বলল, আমাকে? আপনি থাকেন কোথায়? কলকাতায়। সেটা তো বোঝাই যাচ্ছে। দিল্লির নিন্দে চটলেন না? লোকটা হাসছে, বইটা মুড়ে রাখলো পাশে। কলকাতার কোথায়? রানীকুঠি কি? না তো, যোধপুর পার্ক। যা, মিলল না। লোকটা ঘাড় দোলালো, থামলো হঠাৎ। ফের প্রশ্ন, চাকরি করেন? হ্যাঁ, করি একটা। অফিস কি ক্যামাক স্ট্রিটে? এবার সুমিতা বেশ অস্বচ্ছন্দ। লোকটা কেমন যেন গায়ে পড়া ধরনের না, একটু খ্যাপাটেও মনে হচ্ছে জানো। যে কথা বলে সুমিতা কি ঝঞ্ঝাট ডেকে আনলো? জবাবটা তাও ভদ্রভাবেই দিল সুমিতা। অল্প হেসে বলল, এটাও মিলল না। আমার অফিস সল্টলেকে। তাহলে গুলিয়ে ফেলেছি। অনেক সময় এক একজনকে দেখে যা চেনা চেনা লাগে। কিছু মাইন্ড করলেন না তো? সুমিতা আর হ্যাঁ না কিছু বলল না, ঠোঁট ফাঁক করল শুধু। রেল কর্মচারী বেডরোল দিয়ে যাচ্ছে। চাদর, বালিশ, কম্বল, তোয়ালে গুনে গুনে রাখলো উপরের বার্থে। মিরস মুখে সেদিকে একবার অযথা দৃষ্টি নিক্ষেপ করলো সুমিতা। তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে চোখ মেলেছে জানলার কাছে। বাইরে তখন ফটফটে আলো, তবে রঙিন কাচের মধ্যে দিয়ে কেমন নিষ্প্রভ দেখায় বিকেলটাকে, যেন মরা মরা। ঝমর ঝমর শব্দ তুলে ট্রেন একটা বড় সড়ো স্টেশন পেরোলো। ফের সেই ছায়া ছায়া গাছপালা, মলিন প্রান্তর। বুকটা সামান্য ভারী হয়ে এলো সুমিতার। মিমি যে এখন কি করছে কে জানে। এই ভরা বিকেলে নিশ্চয়ই হস্টেলের ঘরে নেই। একা থাকার মেয়ে তো নয়, নির্ঘাত বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছে। মায়ের কথা কি মনে পড়ছে গল্প আড্ডার ফাঁকে? সম্ভাবনা কম। আজ অবশ্য স্টেশনে আসতে চেয়েছিল, সুমিতাই নিষেধ করল। শহরটায় মিমি নতুন, অতটা পথ আবার একা একা ফিরবে। যতই চইয়ে বইয়ে হোক, একটু সাবধানে থাকাই তো ভালো। দিল্লি সম্পর্কে যা এক একখানা খবর বেরোয় হাড় হিম হয়ে আসে। ম্যাডাম, আপনার জল। ঈষৎ চমকে ট্রেনের লোকটার হাত থেকে বোতলটা নিল সুমিতা।
দেওয়ালের আংটায় ঝুলিয়ে দেবে কিনা ভাবলো একটুক্ষণ। উঠতে ইচ্ছে করছে না। কোলে নিয়ে বসে থাকাটাও বিরক্তিকর। মাসে রাখবে, যা দুলছে ট্রেন, গোড়াগড়ি খাবে না তো? সুমিতার দোদুল্যমানতা বুঝি টের পেয়েছে মিত্রমশাই। প্রায় অন্তর্যামীর মতোই বলল, আমাকে দিন না, রেখে দিচ্ছি। সুমিতা বোতলটা বাড়িয়ে দিল। থ্যাংক ইউ। বোতল খাপে গুঁজে কলকা হাসল লোকটা। আবার বইটা তুলছিল। কি ভেবে থেমেছে। ঘাড় এলিয়ে বলল, ম্যাডামের কাছে একটা নিবেদন ছিল। কি বলবে রে বাবা? সুমিতা প্রশ্ন করবার আগে লোকটা স্বর বেজেছে। যদি অনুমতি দেন আমি উপরের বার্তা নিতে পারি। আপনার নিশ্চয়ই নিচে খুব একটা প্রবলেম হবে না। এ যে মেঘ না চাইতেই বৃষ্টি। সুমিতার হৃৎপিণ্ড প্রায় চলকে উঠল। খুশি গোপন রাখতে পারল না, বরং একটু উচ্ছ্বাসই ফুটেছে গলায়। না না, প্রবলেম কিসের? উঠতে না হলে তো আমি বেঁচে যাই। স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স বলুন তো। দুজনের ইচ্ছেটা কেমন মিলে গেল। আমারও নিচের বার্তা একদম পোষায় না। লোকটা সত্যি একটু পাগল আছে। সুমিতা হেসে ফেলল। কথা বলবার জন্যই বলল, কি বই পড়ছেন? একটা গল্প সংকলন। গল্প উপন্যাসের নেশা আছে বুঝি? উপন্যাসও পড়ি, তবে ছোট গল্প আমায় বেশি টানে। সে কি, উপন্যাসই তো লোকে গোগ্রাসে গেলে। যার যেমন পছন্দ। আমি হলাম কি ছোট গল্পের পোকা। এক একটা স্টোরি মানে তো জীবনের এক একটা ভগ্নাংশ। হঠাৎ এক জায়গা থেকে শুরু হলো আর ঝুপ করে আর এক জায়গায় শেষ। একটা ঘটনা কিংবা ধরুন কোনো একটা মুহূর্ত দিব্যি খেলে খেলে বেরিয়ে গেল। পরে কি ঘটবে তা নিয়ে কল্পনাকেও বেশ ছোটানো যায়। তেমন গল্প হলে মনে একটা রেশও থাকে। ও বাবা, আপনি তো দেখছি রীতিমতো সাহিত্য রসিক। অতটা কমপ্লিমেন্ট দেবেন না। ভালো লাগে তাই পড়ি, সময়ও কাটে। ভদ্রলোক মুচকি মুচকি হাসছে। আপনার বোধহয় বাতিকটা নেই। এককালে খুবই ছিল, এখন সময়েরও অভাব, চোখটাও একটু গন্ডগোল করছে। তবে মনের মতো বই পেলে এখনো। আমার মিসেস তো ওই লাইনে হাঁটেই না, বই দেখলেই গায়ে জ্বর আসে। সে হলো গিয়ে টিভির ভক্ত। বাংলা, হিন্দি, কোন চ্যানেলে কখন কি সিরিয়াল চলছে সব তার ঠোঁটস্থ। সেও তো এক ধরনের গল্পের নেশা। তো ওগুলো তো সব আজগুবি কাহিনী, চড়া পর্দার নাটক। জীবনে যা ঘটে না কখনো। ধুমধাম হিরোর সঙ্গে অদ্ভুতভাবে দেখা হয়ে যাচ্ছে। একজন যাকে বিয়ে করছে দেখা যাচ্ছে সে অন্য কারোর বউ কিংবা অন্য একজনের বর। এই সবই তো সিরিয়ালে দেখায়। লোকটা হা হা করে হাসল। এই তো দেখুন, আপনাকে আমার চেনা চেনা লাগলো, কিন্তু সত্যি আগে কখনো দেখেছি কি? টিভির গল্প হলে এটাকেই হয়তো একটা লিঙ্ক করে দিত, ঝ্যাং ঝ্যাং বাজনা বাজতো, আর অমনি আমার মনে পড়ে যেত 25 বছর আগে আপনি। মিত্রমশাইয়ের প্রলাপ শেষ হলো না। সুমিতার ব্যাগে মোবাইলের ঝংকার। তাড়াতাড়ি বার করে মনিটরে নাম দেখে হৃদয়ে খুশির চিনচিন। সেলফোন কানে চেপে সুমিতা বলল, হ্যালো মিমি, কি বলছিস? আমি কি বলবো? বলবে তো তুমি। ঠিকঠাক উঠেছো তোমা? ট্রেন ছাড়ার এতক্ষণ পরে সেই খবর নেওয়ার সময় হলো? তাও তো নিলাম মা। বাবা করেছে ফোন? তার ভারী বয়েই গেছে, জানে তো গোয়ালে ফিরবই। তুমি বড্ড সেন্টু খাও মা। আপার বার্থ ম্যানেজ হলো? কোনো লোক নিশ্চয়ই? হ্যাঁ। ইয়াং নাকি সুড্ডা? দিমিত্রকে ঠেরিয়ে একবার দেখে নিল সুমিতা।
না, ড্যাব ডেবিয়ে তাকিয়ে নেই, ফের বইয়ে ডুবেছে। তবু গলা নামিয়ে বলল, মাঝামাঝি। ওয়াও, তাহলে তোমার সঙ্গে ম্যাচিং মা। কটাকে ঘায়েল করলে বুঝি? এই, কানমুলা খাবি? মার সঙ্গে ফাজলামি হচ্ছে। আরে রাত্রিটা চালিয়ে যাও, বাবা টেরও পাবে না। ফের ফের পুকুরি? আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আচ্ছা রাখছি, সকালে কল করব। ঠিক মতো খাওয়া দাওয়া করো, নাকুচকে কিন্তু অর্ধেকটা ফেলে দিও না মা। ওটা তোর বাবার অভ্যেস, আমার নয়। বেশি টোটো করিস না কিন্তু তুই, পড়াশুনোতে মন দে। ব্যাস, জ্ঞান শুরু হয়ে গেল তো, যাচ্ছি মা। ফোন অফ করে নিজের মনে হাসলো সুমিতা। মিমিটা যাচ্ছে তাই হয়ে যাচ্ছে দিন দিন, মুখে কোনো লাগাম নেই। অবশ্য মেয়ের এই বন্ধু বন্ধু ভাবটা এখন ভালো লাগে বেশ। হইচই করে গান গেয়ে সিডি ক্যাসেট বাজিয়ে বাড়িটাকে মাথায় করে রাখত মিমি। এবার গিয়ে ফ্ল্যাটখানা বড় ফাঁকা ফাঁকা লাগবে। বিকেলে জলখাবার পরিবেশিত হচ্ছে। ঠোকাটক ট্রে ধরিয়ে দিয়ে গেল হাতে। প্লেটে একখানা করে ঢাউর সিঙ্গাড়া, এক চিলতে কেক, বিস্কুট, লজেন্স, সঙ্গে টি ব্যাগ আর চিনি দুধ সসের পাউচ এবং একটি করে গরম জলের ফ্লাক্স। মিত্রমশাই বই সরিয়ে ছোট আড়মোড়া ভাঙল, আহ্লাদিত স্বরে বলল, ওফ, কখন থেকে যে প্রাণটা চা চা করছে। সুমিতার মন এখন দিব্যি ফুরফুরে। ভদ্রতা করে বলল, বানিয়ে দেব নাকি? মোটেই না, আমি সেলফ হেল্প ম্যান। আর চা আমার হাতে দারুণ খোলে। বাড়িতে সকালের প্রথম চাটা তো আমিই বানাই। বাহ, আপনি তো খুব কাজের লোক। আর আমার কর্তাটি তো এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খান না। তার জন্যে তো আপনারাই দায়ী ম্যাডাম। ইচ্ছে করে হাজব্যান্ডটিকে ঠুটো জগন্নাথ করে রাখেন, ভাবেন এতে সংসারে আপনাদের গুরুত্বটা রইল। এটা কিন্তু শরৎচন্দ্রের ডায়লগের মতো শোনালো। বেড়ে বলেছেন তো। বেড়ে বলেছেন। হাসে হাসে নিপুণ হাতে গরম জল ঢাললো গ্লাসে, টি ব্যাগ ডুবিয়ে নাড়ছে ডিপ ডিপ। চোখ নাচিয়ে বলল, চিনি দুধ চলবে তো? কি কাণ্ড, আপনি কি আমারটা বানাচ্ছেন নাকি? আপত্তি আছে? অভ্যেস নেই যে। একদিন তাহলে ফর এ চেঞ্জ। আর সার্টিফিকেটখানা শুনতে শুনতে আমিও তাহলে তাড়িয়ে তাড়িয়ে চায়ে চুমুকটা দিই। না, গড়পটা পাতাতেও দিব্যি স্বাদ এনে দিয়েছে তো খ্যাপা লোকটা। একেই বোধহয় বলে হাতের গুণ, যা থাকলে অতি সাধারণ উপভোগ্য হয়ে ওঠে, আলাদা মেজাজ এনে দেয়। মিত্রমশাইও চা খাচ্ছে চুপচুপ। সিঙ্গাড়ায় কামড় বসিয়ে বলল, কে ফোন করেছিল? মেয়ে? খুব কৌতূহলী তো, বই পড়া ছলে কান পেতে শুনেছে। স্বভাব মতো সুমিতা হয়তো বিরক্তই হতো, এখন হেসে ফেলল। মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওকে দিল্লিতেই রাখতে আসা তো। জেএনইউতে চান্স পেয়েছে, এমএ পড়বে। কি সাবজেক্ট? ইন্টারন্যাশনাল রিলেশন। ওরে বাবা, সে তো বড় কঠিন বিষয়। পরিবারের মধ্যেই রিলেশন টিকিয়ে রাখতে লোকে হিমশিম খাচ্ছে। এ তো একেবারে আন্তর্জাতিক সম্পর্ক। রসিকতাটা টুক করে কানে বাজল সুমিতার। কেন যে বাজল? আলগাভাবে বলল, না না, অত সিরিয়াস কিছু নয়, পল সায়েন্স আর ইতিহাস মিলিয়ে জুলিয়ে। তা আপনার কি একটি মেয়ে? হ্যাঁ, সবে তো নীলমণি। তাকে এত দূরে পাঠিয়ে দিলেন? সুমিতার বুকে যেন একটা স্যাঁতস্যাঁতে বাতাস বয়ে গেল। তার একটুও ইচ্ছে ছিল না, কিন্তু মিমি এমন জেদ ধরল। অঞ্জনও মেয়ের তালে তাল দিয়ে গেল সমানে। আদ্রস্বর গোপন করে সুমিতা বলল, মেয়ের পড়াশুনোতে বাধা দেব নাকি? সে একটা ভালো জায়গায়
হায়ার স্টাডি নেবে, তার কেরিয়ারের প্রশ্ন। কি জানি, আমি হলে তো ছাড়তে পারতাম না। বিয়ে হয়ে চলে যাবে ভাবলেই ভিতরটা এমন ছ্যাঁত করে ওঠে। আপনারও বুঝি একটি ছেলেও আছে, ছোট, মাধ্যমিক দিয়ে এবার 11-এ। মেয়ের সামনের বছর বিয়ে ফাইনাল, তারপর এমএ পড়লো তো ভালো, নইলে কাছে পিঠে একটা সম্বন্ধ দেখে। তার কি চাকরি বাকরি করতে ইচ্ছে নেই? তেমন তো একটা উদ্যম দেখি না। বলেছি, আজকালকার দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি, তা সে তো গায়ে মাখে বলে মনে হয় না। ভদ্রলোক হাত উল্টালো। মার লাইনেই যাচ্ছে আর কি। ও, আপনার মিসেস হাউস ওয়াইফ? পুরোপুরি। বিয়ের সময় অবশ্য একটা চাকরি করতো, মাস্টারি। তবে মেয়ে হওয়ার পর সেই যে গর্তে ঢুকলো আর বেরুলোই না। তাই নাকি? সন্তান পালন, সংসার, চাকরি সব নাকি একসঙ্গে সম্ভব নয়। অনিচ্ছেটা জেনুইন বুঝে আমিও আর জোরজার করিনি। নিজের ইচ্ছেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা কি ঠিক বলুন? এই বয়সে পৌঁছে চাকরি না করবার কথা সুমিতা তো আর ভাবতেই পারে না। গলায় তাই বুঝি খানিক ঠাট্টা শুরু এসে গেল। বটেই তো, কেউ যদি স্বেচ্ছায় গৃহবন্দী থাকতে চায়। আসলে ওর ঘর কন্যার দিকেই ন্যাক। আমিও ব্যাপারটা মেন্টালি অ্যাডজাস্ট করে নিয়েছি। নয় সংসারের জন্য একটু বেশিই খাটলাম। বাংলাতে লোকটাকে সামান্য উদাস দেখালো। আলটিমেটলি মানুষ কি চায় বলুন তো? সবাই মিলে খানিক সুখে শান্তিতে বাঁচা। তা একা একাই যখন মোটামুটি চালিয়ে নিতে পারছি, সংসারে দুটো পয়সা কম এলে সুখে কি আর এমন ঘাটতি পড়বে? একজন অপরিচিত মহিলাকে এত কিছু শোনানোর কি প্রয়োজন? নাকি সুমিতার প্রশ্রয় পেয়ে বাড়তি বকবক শুরু করেছে? তবে কথাগুলো যেন সুমিতাকে ছুঁয়ে যাচ্ছিল। সে আর অঞ্জন মিলে যা উপার্জন করে তাতে তাদের উচ্চ মধ্যবিত্তই বলা যায়। যোধপুর পার্কের মতো অঞ্চলে 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, আধুনিক জীবনের যাবতীয় উপকরণ, অঞ্জনের একটা গাড়ি, সবই তো মজুদ। তবু তারা খুব শান্তিতে থাকে কি? অঞ্জন তো রীতিমতো হাইপারটেনশনের পেশেন্ট। অফিসে 4-5 ধাপ উঠেও সবটাই উদ্বেগ। এই বুঝি কেউ ল্যাং মেরে ফেলে দিল। কাউকে বিশ্বাস করতে পারে না। বরের চিন্তায় চিন্তায় সুমিতাও যেন কেমন কমজোরি বনে গেল। সংসার যে কি ক্লান্তিকর লাগে এক এক সময়। মেয়েটা তাও অক্সিজেনের মতো ছিল কাছাকাছি। তা সেও তো এরপর হয়তো দিল্লি থেকে আমেরিকা পাড়ি দেবে, কিংবা অন্য কোথাও। এদিকে সুমিতা আর অঞ্জন ক্রমশ ফুরিয়ে যেতে থাকবে পোড়া কয়লার মতো। শুকনো হেসে সুমিতা বলল, সংসারের সুখের চাবিকাঠি আপনি পেয়ে গেছেন মনে হচ্ছে। অতটা সৌভাগ্য হয়নি, শুধু নিজের সুবিধে মতো কিছু যুক্তি সাজিয়ে নিয়েছি, এই যা। ভিতরে ক্ষোভ বিক্ষোভ পুষে রেখে কোনো লাভ আছে বলুন? তাতে তো মনোকষ্ট বাড়ে বই কমে না। তা ঠিক। সুমিতা মাথা নাড়ল। লোকটাও আর কিছু বলল না, ফের বই খুলেছে। সুমিতাও বসে রইল ফাঁকা চোখে। সামনের প্রবীণ দম্পতি নিজেদের ভাষায় কলকল করছে। সাইড বার্থে 2 যুবক ব্যবসায়িক আলোচনায় মগ্ন। প্যাসেজ পেয়ে অবিরাম মানুষের আনাগোনা। কিছুই যেন সেভাবে খেয়াল করছিল না সুমিতা। একসময় উঠে টয়লেটে গেল। বেরিয়ে দরজার পাশটায় দাঁড়ালো একটুক্ষণ। এসির বাইরের হাওয়া বেশ গরম, তবে মন্দ লাগে না। কৃত্রিম শৈত্যের বদলে এ যেন স্বাভাবিক উত্তাপ। বর্ণহীন কাচের ওপারে আঁধার নেমেছে। সুমিতা অন্ধকারটা দেখছিল। পায়ে পায়ে সিটে ফিরল সুমিতা।
মিত্রমশাইয়ের কানে মোবাইল, বেশ সরবে বাক্যালাপ চলছে, সম্ভবত স্ত্রীর সঙ্গে। ইট, বালি, সিমেন্ট, মিস্ত্রি ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা। সুমিতা ব্যাগ খুলে একটা ম্যাগাজিন বার করল। মন বসছে না, 2-4টে পাতা উল্টে রেখে দিল পাশে। ভাবার চেষ্টা করল কাল কলকাতায় পৌঁছে কি কি কাজ আছে। এই সপ্তাহে ইলেকট্রিকের বিল আসবার কথা। অঞ্জন নিশ্চয়ই অফিসের কাউকে পাঠিয়ে জমা করে দেবে। একটা ইন্স্যুরেন্সে প্রিমিয়ামের ডেট আছে না জুলাই মাসে। এজেন্ট ছেলেটাকে বাড়িতে ডাকবে কাল। যাকে সে নিজের খরচেই আসুক। পরশু থেকে তো আবার অফিসের জান্তা কল। কাল দুপুরটা ঘুমিয়ে নিয়ে বিকেলে একবার ভবানীপুরে ঘুরে এলে হয়। ইদানিং বাবার শরীরটা বেশ গড়বড় করছে, মাঝে মাঝেই জ্বর। অঞ্জন বড় মুখ করে বলেছিল একজন স্পেশালিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করবে। তা কথাটা তার স্মরণে থাকলে তো। মাইয়ার সঙ্গে পরামর্শ করে সুমিতাকেই এবার ব্যবস্থা নিতে হবে। মিত্রমশাইয়ের ফোনালাপ শেষ। মোবাইল পকেটে রেখে চোখে একটা অর্থপূর্ণ মুদ্রা ফুটিয়ে বলল, খুব টাইমলি কলটা করেছিলাম বুঝলেন। বিজ্ঞাপনের বিরতি চলছিল। চট করে কথাটার মাথা মুন্ডু ধরতে পারল না সুমিতা। অস্ফুটে বলল, মানে? সিরিয়াল চলাকালীন ফোন গেলে গিন্নি হেব্বি খেপে যায়। ও তাই বলুন। তবু সময় তো একটু স্যাক্রিফাইস করতেই হলো তাকে। আমিও তো ছাড় নেওয়ালা নই। মিত্রমশাই ঈষৎ ঝুঁকেছে। আপনি এতক্ষণ ছিলেন কোথায়? সুপ ঘুরে গেল তো। একবার ভাবলাম আপনারটাও নিয়ে রাখি, তারপর মনে হলো ওই ট্যালে বস্তুটি আপনি ছোবেন নাকি ছোবেন না। ভালো করেছেন, ট্রেনের স্যুপ আমার সত্যিই রোচে না। সুমিতা ফিরতে চাইল, লঘুভাবে বলল, ওটা কি দিয়ে বানায় বলুন তো, কেমন একটা গন্ধ বেরোয়। রংটা তো টমেটোর, তবে রেড অক্সাইড গুলে দেওয়াটাও বিচিত্র নয়। যা কি যে বলেন, রেল কোম্পানি শুনলে আপনার নামে কেস ঠুকে দেবে। অত সোজা নয়, বরং সোনামুখ করে খেয়ে নিয়ে দেখলে আহ্লাদে 8খানা হবে। মিত্রমশাই ফের শব্দ করে হাসছে। আমার থিওরি খুব প্লেন অ্যান্ড সিম্পল। কপালে যা জুটছে প্রফুল্ল চিত্তে তা হজম করে ফেলো, তাতে হয়তো জিনিসের খারাপত্বটা ভোঁতা হয়ে যায়। আজব দর্শন তো। সুমিতা মুখ টিপে হাসল। আলগাভাবে জিজ্ঞেস করল, আপনার বাড়িতে মিস্ত্রি লেগেছে বুঝি? মিস্ত্রি লাগিয়ে বাড়ি বানাচ্ছি। কোথায়? রানীকুঠিতে? লোকটা থমকালো ক্ষণকাল। বুঝিবা প্রশ্নের সূত্রটা খুঁজে নিতে চাইল। পরক্ষণে মাথা নাড়ছে। রানীকুঠিতে তো ভাড়া থাকি, বাড়ি তুলছি নরেন্দ্রপুরে। রানীকুঠি ছেড়ে নরেন্দ্রপুরে? উপায় কি ম্যাডাম? হাত পা ছড়িয়ে থাকতে গেলে তো শহর থেকে নড়তেই হবে। মিত্রমশাই চশমা খুলে কাজ মুছছে। ফের চোখে লাগিয়ে বলল, দেশের বাড়িটা বিক্রি হওয়ার পর হাতে কিছু টাকা এসেছিল, তাই দিয়ে জমি কিনেছিলাম কাঠা 5। এবার ধীরে সুস্থে গরিবের প্রাসাদ উঠছে। আদতে গাঁগঞ্জের মানুষ তো, জীবনের শেষ দিনগুলো যদি একটু খোলামেলা জায়গায় না থাকতে পারি। কোথায় ছিল আপনাদের দেশ? হাওড়া ডিস্ট্রিক্ট, গায়ের নাম খালোর, সেই বাগনানের কাছে। খালোর? খালোর নামটা কোথায় যেন শুনেছে সুমিতা, কোথায় যেন। লোকটা আপন মনেই বলে চলেছে। মুশকিল হয়েছে কি জানেন, ছেলে মেয়ে দুটোকে নিয়ে। তারা তো সমানে গাঁইগুই করছে, কিন্তু আমি আর আমার গিন্নি অনেক ডিসকাস করে দেখলাম, এখন যতই ছেলে মেয়ে করি না কেন, তারা তো শেষ পর্যন্ত কেটেই পড়বে।
থাকবো তো আমরা বুড়ো বুড়ি, সুতরাং আমাদের যেখানে মন চাইবে বাড়িটা সেইখানেই হওয়া উচিত, ঠিক কিনা বলুন? ঈষৎ আনমনা সুমিতা ঘাড় নাড়ালো। বটেই তো। নৈশাহার হাজির। খেতে খেতেও নিজের পরিকল্পনা শুনিয়ে চলেছেন মিত্রমশাই। বাড়িটা ঠিক কেমন ধরনের হতে চলেছে, সামনে পিছনে কিসের কিসের বাগান করবে, গিন্নির কোন গাছের শখ, তারই বা কি ফুল পছন্দ। সুমিতার আর প্রশ্নের অবকাশ নেই, একাই বকে যাচ্ছে অবিরাম। ভোজন সেরে ট্রেখানা সিটের তলায় নামিয়ে রাখলো সুমিতা। বোতল খুলে জল খেলো 2 ঢোক। আইসক্রিম দিয়ে গেছে। কাপটা হাতে তুলে নাড়াচাড়া করলো একটু, তারপর সরিয়ে রেখেছে। মিত্রমশাই ন্যাপকিনে মুখ মুছছিল। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, খাবেন না? না, আইসক্রিম আমার চলে না। থ্রোট প্রবলেম? না, সেরকম কিছু নয়, আসলে মিষ্টি জিনিসটাই আমি ঠিক ক্যালোরি কনসাস। মিত্রমশাই মুচকি হাসছে। আমি কিন্তু মিষ্টিকেই দুনিয়া সেরা খাবার বলে মনে করি। তাহলে তো ভালোই, আমারটাও সদ্ব্যবহার করুন। এবার যেন লজ্জা পেয়েছে লোকটা। না না, আমি কিন্তু এটা মিন করিনি। আহা, নিন না, নষ্ট হবে কেন? ব্যাস, আর দ্বিধার বালাই নেই। একান্ত মনোযোগে 2খানা আইসক্রিমই সাবার করছে ভদ্রলোক। কাপে চামচ ডুবিয়ে হঠাৎই হেসে বলল, জানেন তো, এই মিষ্টি লোভী একবার আমার এমন সর্বনাশ ঘটিয়েছিল। কিরকম? ভবানীপুরে পাত্রী দেখতে গিয়ে 6খানা রাজভোগ নিমেষের সাপ। পরিণাম মহা পেটুক ভেবে মেয়ে পক্ষ কর্তৃক না কোচ। মজা করে বলছে লোকটা, কিন্তু সুমিতার স্মৃতি যেন ঝাঁকুনি খেলো সহসা। দুম করে পুরনো একটা ছবি ঝুলকে উঠেছে চোখে। কি কাণ্ড! হ্যাঁ, এই লোকটাই তো তাকে দেখতে এসেছিল দিদি জামাইবাবুর সঙ্গে। চেহারা অবশ্য তখন একেবারেই অন্য ধরনের, লিকলিকে রোগা, মাথা ভরা চুল, ভাঙা গাল, সরু গো, চশমা নেই। নামটা কি যেন? দীপক না দিলীপ? দীপকই, দীপক মিত্র। আদি বাড়ি হাওড়ার খালোড়ে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করে তখন। থাকতো দিদি জামাইবাবুর সঙ্গে। বিয়ের পরে আলাদা ঘর ভাড়া করবে বলেছিল। কি কারণে যেন সম্বন্ধটা এগোয়নি। হ্যাঁ, সুমিতাই তো বাতিল করেছিল। কথাটা মনে হতেই একটা অসহজ অনুভূতি। লোকটা কি চিনেছে তাকে, নাকি চেনেনি? চেনা চেনা লাগছে মাত্র। কিন্তু এতক্ষণ ধরে নিজের সাত কাহন তবে শোনালই বা কেন? লোকটা উঠে বাইরে গিয়েছিল, এসে হাত মুখ মুছে তোয়ালেতে। সিটে বসতে গিয়েও কি ভেবে যেন থামল। সরু চোখ করে সুমিতাকে জিজ্ঞেস করল, ম্যাডাম এখনই শোবেন নাকি? আড়ষ্টভাবে সুমিতা বলল, না না, মানে হ্যাঁ, একটু টায়ার্ড লাগছে, তবে তেমন তাড়াও নেই। বুঝেছি, উঠুন তো, ঝটপট আপনার চাদরটা পেতে দিই। সুমিতার মৃদু আপত্তি রাজ্যই করল না লোকটা। পরিপাটি বিছানা করে তাকালো সগর্বে। নিন নিন, এবার গড়িয়ে পড়ুন, আমিও উপরে গিয়ে লম্বা হই। প্রবল গতিতে ছুটছে রাজধানী, দুলছে ট্রেন, কাঁপছে সময়। কানপুর এলো, চলেও গেল। নিভেছে কূপের বাতি, নিঝুম হয়ে এলো কামরা। চলমান নৈশকক্ষ শীতল থেকে শীতলতর। পাতলা বালিশে মাথা রেখে চোখ বুজে আছে সুমিতা। এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। উপরে সাইত দীপক মিত্র নামের লোকটাকে কেন অপছন্দ করেছিল সে? গ্রাম্য বলে? তেমন চটক ছিল না বলে?
নাকি চাকরিটা তেমন জুতের লাগেনি তাই। পরে তার সঙ্গে যার বিয়ে হলো সেই অঞ্জন, অবশ্য সর্বাংশেই অনেক বেশি ওজনদার। একে নট করে দিয়ে সুমিতা হয়তো হিসেবে ভুল করেনি। তবু লোকটার সঙ্গে বিয়ে হলে জীবনটা খুব মন্দ খাতে গড়াতো কি, অথবা যে স্রোতে বইত, সেটাকেও কি এতদিন পরে নিরস ঠেকত সুমিতার? না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। নাকি আছে? সুমিতাই শুধু জানে। ভাবছে সুমিতা, ভেবেই চলেছে নিদ্রাহীন। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প অন্য লোক। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।